আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকের ক্লাসে আমরা ভয়েস টপিকের আদ্যপান্ত পড়ব। টপিকটা খুব গুরুত্বপূর্ণ, যদিও সহজ। এমনকি এই টপিকটা এসএসসি এইচএসসি তে আমরা যেমনে পড়ছিলাম তার চেয়ে বেশি সহজ অ্যাডমিশন এবং চাকরি বাকরি জগতে যেমনে প্রশ্ন আসে। টপিকটা থেকে যেহেতু প্রশ্ন আসে, ফলে খুব করে পড়ে ফেলতে হবে। দু একটা জটিল পয়েন্ট আছে, সেটা আমরা ক্লাসে দেখে ফেলবো। শুরু করছি আমরা বিসমিল্লাহ করে। শুরুতে আমি দেখাবো ভয়েস দুই প্রকার, আমরা সবাই জানি, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। আমি একটু কোর কথা বলি। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা কাজটা করে, যেমন আই কুক রাইস, আমি ভাত রান্না করি। দেখেন ভাই, কুকের কাজটা করছে কে? আই। তাহলে সাবজেক্ট যে বসা থাকবে, সাবজেক্ট হিসেবে যে বসা থাকবে, সে যদি কাজটা করে তবে আমরা ওই বাক্যটাকে অ্যাক্টিভে আছে বলবো। ইভেন আমরা যখন ইংলিশে কথা বলি বা ইংলিশে লিখি ভাই, প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু সামহাও অ্যাক্টিভ বা প্যাসিভ। অ্যাক্টিভের পাশাপাশি আমাদের লিখনীতে বা লেখায় যদি প্যাসিভ সেন্টেন্স থাকে, তখন লেখাটা একটি স্ট্যান্ডার্ড হয়েছে বলে কাউন্ট করা হয়। তাহলে আই কুক রাইস, এখানে আইটা যেহেতু কুকের কাজ করেছে, ফলে আমরা বলবো বাক্যটা অ্যাক্টিভে আছে। এরপর বাক্যে দেখেন, রাইস ইজ কুকড বাই মি। এখানে রাইস শব্দটা কিন্তু কুকের কাজ করে নাই, ফলে বাক্যটা প্যাসিভে আছে আমরা বলে ফেলবো। রাইট শব্দটা বেসিকলি কুকের কাজটা রিসিভ করছে। তাহলে অ্যাক্টিভে সাবজেক্টটা কাজ করবে, প্যাসিভে সাবজেক্টের প্লেসে যে বসা থাকবে সে কাজটা করবে না, বরং কাজটা সে রিসিভ করবে। এটা বেসিক কথা, সবাই বুঝে গেছেন নিশ্চিত। ভয়েস আরেকটা বেসিক কথা হলো, সাবজেক্টের প্লেসে যে বসা থাকে অ্যাক্টিভে, প্যাসিভে সে অবজেক্টের প্লেসে চলে যায়। তাহলে এটা যেহেতু সাবজেক্টের প্লেসে বসা আছে, ফলে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হবে। সেম শব্দটা যদি আবার প্রোনাউনের প্যাসিভের অবজেক্টের প্লেসে যায়, তখন নিশ্চয়ই এটার অবজেক্টিভ ফর্ম লিখতে হবে, আই এর অবজেক্টিভ ফর্ম মি। আবার দেখেন এখানে রাইস আছে অবজেক্টের প্লেসে, এটারে আমরা আবার প্যাসিভের সাবজেক্টে নিয়ে আসব। রাইসের তার পরিবর্তন হয় না। প্যাসিভের কোর কথা হলো, প্যাসিভ সেন্টেন্সে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। প্যাসিভ সেন্টেন্সে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, আগে একটা অক্সিলারি ভার্ব থাকবে, মানে বিভার্ব থাকবে। সেটা এম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিন, শেল বি, উইল বি, যাই হোক থাকবে একটা। তার মানে প্যাসিভ সেন্টেন্সের কোর কথা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, আগে একটা অক্সিলারি ভার্ব থাকবে। কথা ক্লিয়ার ভাই? আসেন আমি আপনাকে দেখাই। এবং এই ভয়েস টপিকটা যদিও আলাদা একটা টপিক, এই টপিকটা কিন্তু ইংলিশ গ্রামার আরো অনেকগুলো টপিকের সাথে কানেক্টেড, লাইক রাইট ফর্ম ভার্বের সাথে কানেক্টেড, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাথে কানেক্টেড, আরো কয়েকটা টপিকের সাথে কানেক্টেড। ওকে, আচ্ছা, কয়েকটা বাক্য লিখছি আমি। দেখেন এই প্রশ্নটা যদি কোন টপিক থেকে আসছে আপনারা বলি, আপনি নিশ্চয়ই বলবেন স্যার এটা রাইট ফর্ম ভার্ব থেকে আসছে। এখানেও কিন্তু অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের কাজ আছে ভাই। এটা ট্রান্সলেশন আকারে আমাদের পরীক্ষা আসছে। আগামীকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হবে, আমি বাংলা বলছি। এটাতে আপনি কি লিখবেন ইংলিশে? পাবলিশ ভার্বের জায়গায় দ্য রেজাল্ট, আগামীকাল যেহেতু হবে তাহলে আপনি লিখবেন দ্য রেজাল্ট উইল পাবলিশ। না, আপনি উইল পাবলিশ বলবেন না, কারণ খেয়াল করবেন এখানে রেজাল্ট কি ভাই নিজে প্রকাশ করে, না রেজাল্টটা প্রকাশ করা হয়, প্রকাশিত হয়, প্যাসিভ মুড লাগবে। ইয়েস, ফলে আপনি লিখবেন উইল বি পাবলিশড। ইয়েস, প্যাসিভের কোর কথা কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আগে একটা বি ভার্ব থাকবে। যেহেতু ফিউচার মুডে আছে, উইলের পরে বি ছাড়া আর কিছু বসতে পারে না। ওকে ভাই, সেকেন্ড বাক্যে আসেন। আই ড্যাশ বাই আ কার ইয়েস্টারডে, বাই আ কার ইয়েস্টারডে। তাহলে আপনি এখানে হিট ভার্বের কি লিখবেন? হিট ভার্বের তিনটা ফর্ম, এই হিট, হ্যাঁ, হিট হিট হিট। এখন আপনি এই হিট ভার্বটাকে ঠিক করেন, কি লিখবেন? ইয়েস্টারডে কথা যেহেতু লেখা আছে, তার মানে পাস্ট টেন্সে রাখবেন। আপনি লিখবেন আই হিট বাই এ কার ইয়েস্টারডে না, আপনি নরমালি লিখে ফেলবেন, না বুঝলেও, যেহেতু প্যাসিভ মুড দেখা যাচ্ছে বাই দিয়ে। ইয়েস, আপনি লিখবেন আই ওয়াজ হিট। কি লিখবেন আপনি? আই ওয়াজ হিট বাই আ কার। ইয়েস, প্যাসিভ মুডে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, সাবজেক্ট কিন্তু অক্সিলারি ভার্ব আছে। আই ওয়াজ হিট, দেখেন এখানে আই লেখা আছে ঠিক, কিন্তু আই কিন্তু কাজ করে না। আই ওয়াজ হিট মানে আমারে আঘাত করা হয়েছে। আই ওয়াজ হিট বাই আ কার, একটা গাড়ি আমরা আঘাত করছে। ওকে, তাহলে আই ওয়াজ এ হিটের কাজটা রিসিভ করছে আই কিন্তু হিট করে নাই। থার্ড বাক্য আসেন, 2/3 অফ দ্য বুক ড্যাশ ফিনিশ, মানে ফিনিশ লেখা আছে। এই বাক্যটা নিশ্চয়ই আপনি দেখেছেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সময়, বিসিএস পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে এরকম করে, বুকের জায়গায় ওয়ার্ক দিয়ে প্রশ্ন আসছে। এখানে আমরা কি লিখবো? 2/3 অফ দ্য বুক। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়তে আসলে জানি যে নরমালি প্রিপোজিশনের আগের অংশ দিয়েই আমাদের ভার্ব নির্ধারণ করতে হয়, কিন্তু ফ্র্যাকশনের বেলায় প্রিপোজিশনের পরবর্তী শব্দটা মূল ভার্ব নির্ধারণ করে। তাহলে বুক সিঙ্গুলার, আমরা কি লিখবো? হ্যাজ ফিনিশড লিখবো, হ্যাজ ফিনিশড লিখবো। লিখলে হবে না ভাই, একটু বুঝে শুনে কাজ করতে হবে। দেখেন তো
2/3 বই, বই কি নিজের নিজে পড়ে না বই পড়া হয়? পেসিভ মুড লাগবে। ইয়েস, এখানেই আমার আপনার খেলা। হ্যাজ বিন ফিনিশড লিখতে হবে, হ্যাজ বিন ফিনিশড। এরপর আসেন, এটাও পরীক্ষার প্রশ্ন আসছে। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। সেম বাক্যটা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় আসছিল, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের নাম দিয়া কি লিখবেন? ডিউ এস্টাবলিশ, 1921 মানে অতীতকাল, আপনি কি লিখবেন? ডিউ এস্টাবলিশড। ডিউ কি নিজের নিজে প্রতিষ্ঠা করছে? না ভাই, আপনি লিখবেন ডিউ ওয়াজ এস্টাবলিশড। ইয়েস, ডিউ ওয়াজ এস্টাবলিশড মানে ডিউরে প্রতিষ্ঠা করা হয়েছিল। পেসিভ মুডটা লাগবে। আমি এটাই বোঝাতে চাই। আজকের ক্লাসের অনেক কিছু বলবো, বাট এটা কিন্তু খুব দামি কথা ভাই। আপনি এই জিনিস না বুঝলে ব্যক্তিগত জীবনে অনেক সময় ভেজালে পড়ে যাবেন, সেন্টেন্স বুঝতে এসে একাডেমিক লাইফে ভেজালে পড়ে যেতে পারেন। ফলে খেয়াল করেন, সাবজেক্ট যে বসা আছে সে কি কাজটা করছে না রিসিভ করছে? কাজটা কি মানে এই যে এখানে ফিনিশের কাজটা কি বুকে করছে নাকি করা হইছে? এখানে ডিউ কি প্রতিষ্ঠা নিজে নিজে হয়ে গেছে না প্রতিষ্ঠা করা হইছে? এই অর্থ দিকে অ্যাটেনশন দিলে আপনি বুঝবেন অ্যাক্টিভ নাকি প্যাসিভ। এবং শেষ বাক্যে আসেন, হি ড্যাশ ইনজেল। এটা আমাদের এইচএসসি তে একটা রাইট ফ্রম ভার্বের প্রশ্ন। কি লিখবেন? পুট ভার্বের 3 ফর্ম কিন্তু পুট ভাই। ইয়েস, আপনি অবশ্যই এখানে লিখবেন হি ওয়াজ পুট, হি ওয়াজ পুট। তারে রাখা হয়েছে, আপনি বলতে পারবেন হি পুটস মানে সে রাখছিল ইন জেল, সে রাখছিল জেলে। বিষয়টা কিন্তু মিলে না ভাই কোনোভাবে অর্থে। ফলে আপনি বলবেন হি ওয়াজ পুট ইন জেল, তারে জেলে রাখা হয়েছে, অর্থাৎ ইন আ জেল বলতে পারেন, অসুবিধা নেই। ওকে, তাহলে আমরা এই বাক্যগুলো তো কি দেখলাম ভাই? দ্য রেজাল্ট উইল বি পাবলিশড টুমরো। পেসিভ কেন লিখছি? কারণ সাবজেক্টটা কাজ কিন্তু নিজে করে না, এটা কেউ করতে হয়। রেজাল্ট প্রকাশিত হবে, কেউ না কেউ প্রকাশ করবে। সেকেন্ড কথা, আই ওয়াজ হিট, আমারে হিট করছে, আমি কিন্তু হিট করি নাই ভাই। বাক্যের অর্থের দিকে অ্যাটেনশন দিচ্ছি আমরা। আই ওয়াজ হিট। দেন 2/3 অফ দ্য বুক হ্যাজ বিন ফিনিশড, হ্যাজ বিন ফিনিশড শেষ করা হয়েছে। বুক কিন্তু নিজের নিজে পড়ে না, তারে পড়ানো হয়েছে, পড়া হয়েছে। সেম কথা, ডিউ ওয়াজ এস্টাবলিশড, ডিউরে প্রতিষ্ঠা করা হয়েছে, ডিউকে প্রতিষ্ঠা করা হয়েছে। এন্ড হি ওয়াজ পুট, তারে রাখা, হি ওয়াজ পুটেড কিন্তু না, যেহেতু পুটের 3 ফর্ম পুটেই ভাই। তাহলে হি ওয়াজ পুট ইন জেল, তারে জেল রাখা হয়েছে। একটা কমন অভ্যাস আমাদের ছোটবেলায় অনেকেরই ছিল হয়তো বা থাকে, ছোটবেলায় সবাই কামড়ায়, দাঁত দিয়ে কামড়ায়। তো আমি বলি আমারে কামড়াইছে, এটার ইংলিশ কি? I was beaten. Yes, I was beaten. I bite মানে আমি কামড়াই, আর I was beaten মানে আমারে কামড়াইছে। আপনার ছোট ভাই বোন, ভাতিজা ভাতিজি থাকলে দেখবেন ওরা আপনারে কামড়াবে, ওদের দাঁত চুলায় বলি বাংলায়। তাহলে I bite মানে আমি কামড়াই, আর আমার যদি কেউ কামড়ায় আমি কি বলবো ভাই? I was beaten মানে আমারে কামড়াইছে। তাহলে প্রথম বাক্যে I bite মানে আমি কামড়াইছি, সেকেন্ড বাক্যে I was beaten আমি কামড়টা খাইছি। পার্থক্যটা খেয়াল রাখেন, হ্যাঁ, কাজে দিবে জীবনে, পরীক্ষায় তো বটেই। এবার আমরা পড়াশোনায় চলে আসি ডিরেক্ট। ওই যে শুরুতে বলছিলাম না ভাই, আই থাকলে মানে সাবজেক্টের প্লেস, অ্যাক্টিভের সাবজেক্টটা প্যাসিভের অবজেক্টে যায়, অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভের সাবজেক্টে আসে। ফলে আমরা প্রোনাউনের মানে একটু চেঞ্জটা দেখতে হয়। এটা সহজ জিনিস, আমরা প্রোনাউন ক্লাসও দেখেছি। এই যে আই, আই শব্দের অবজেক্টিভ ফর্ম কি ভাই? মি। উই এর অবজেক্টিভ কি? আজ। ইউ, হি, হিম, শি, হার, দে, দেম, ইট, ইট আমাদের অ্যাডমিশন চাকরি বাকরি যত লাগে না, কারণ এগুলো নিয়ে কোনো প্যাঁচ গোছ দেয় না, ওনারা অপশন লিখাই থাকে মোস্টলি। এরপরে আসেন, আমরা বলেছিলাম ভাই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে আসলে মূল কথা হলো ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম অবশ্যই বসবে, সাথে একটা অক্সিলিয়ারি ভার্ব বসবে। এখন কখন কোনটা বসাইবেন এটা নিয়ে আসলে আমরা ন্যাচারাল হয়ে গেছি, যেহেতু আমরা এসএসসি এইচএসসি তে নিজের মতো করে লিখে আসছি। ফলে অ্যাডমিশন চাকরি বাকরি জগতে ভয়েস টপিকটা ইজি আমার কাছে মনে হয়। আসেন তো এই কথাটা, আমরা যদি অ্যাক্টিভে ইনডিফিনিট সেন্টেন্স পাই, প্যাসিভ করতে গেলে আমরা অক্সিলিয়ারি ভার্ব কি লিখবো ভাই? এম ইজ আর। এটাই তো, তার মানে এম ইজ আর তারপরে ভি3 লিখবো প্যাসিভে। কন্টিনিউয়াস টেন্স যদি হয় আমাদের অ্যাক্টিভে, প্যাসিভে আমরা বিইং কথাটা অ্যাড করব, বিইং। এম ইজ আর তো আছেই। অ্যাক্টিভে যদি পারফেক্ট থাকে আমরা ওই যে হ্যাজ হ্যাভ এর সাথে বিন যোগ করব, বিন। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে অ্যাক্টিভে, প্যাসিভে আমরা ওই যে বিন আবার বিইং, মানে কন্টিনিউয়াস থাকলে আমরা বিইংটা আনবো, আর পারফেক্টের জন্য আমরা হ্যাজ হ্যাভ এর সাথে বিন লিখব। পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি থাকে অ্যাক্টিভে, প্যাসিভে আমাদের অক্সিলিয়ারি লিখতে হয় যেহেতু ভি3 এর আগে, ফলে আমরা ওয়াজ আর লিখব। কন্টিনিউয়াস আমরা অবশ্যই বিইং লিখব। পাস্ট পারফেক্টে আমরা হেড লিখি, হেডের সাথে একটা বিন যুক্ত করব প্যাসিভে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস যেহেতু আছে আমরা বিইং লিখবো, আর পারফেক্টের জন্য আমরা বিন লিখবো। হিসাব নিকাশ সোজা।
ফিউচার ইনডিফিনিট টেন্স থাকলে আমরা শেল আর উইলের পরে কি লিখতে পারি, শুধু বিইবি, যেটা আমি বলেছিলাম ইনডিফিনিটে। আর কন্টিনিউয়াস আমরা বিইবি এর পরে একটা আইএনজি লিখতে হবে, মানে বিইং লিখতে হবে, যেহেতু কন্টিনিউয়াস আমরা বিইং লিখি। তারপর পারফেক্টে এসে আমরা শেল হ্যাভ এর পর অবশ্যই বিন লিখবো। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আসলে কন্টিনিউয়াস যেহেতু বলছে তার মানে আমরা বিইং লাগবে, পারফেক্ট যেহেতু বলছে আবার বিন লাগবে, তার মানে শেল হ্যাভ বিন বিইং, উইল হ্যাভ বিন বিইং। এগুলো আমার আসলে পড়াইতে হয় না এবং আপনাদের সে অর্থ চিন্তা করতে হয় না, কারণ অপশনে অলমোস্ট লিখাই থাকে। কামিং ব্যাক, এবার আসেন আমি একবারে টেন্সের প্যাটার্ন ধরে আপনাদেরকে দেখাই। প্যারা নিয়েন না, সহজ জিনিস। প্যারার কথা আসবে ক্লাসের শেষ দিকে, এসে দুই একটা জটিল বিষয় আসবে। ক্লাসটা মজার হবে, সহজ লাগবে, আগেও বলেছি, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ফলে অ্যাটেনশন দিয়েন, এড়ায় যাইয়েন না। আই কুক রাইস, এটার পেসিভ হলো আই, রাইস ইজ কুকড বাই মি। দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল বিধায় আমরা এম ইজ আর আনছি পেসিভে। আই এম কুকিং রাইস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে বিধায় আমরা কি নিব ভাই, বিইং একটা আনবো, আর অক্সিলারি ভার্ব তো নিতেই হবে একটা, ইজ। আর কুক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পেসিভের একটা কোর জিনিস। আই হ্যাভ কুকড রাইস, আপনি অবশ্যই হ্যাভের জায়গায় এখানে হ্যাজ লিখতে পারেন সেন্টেন্স অনুযায়ী, রাইসের সাথে হ্যাজ বসে, তাহলে হ্যাজ বিন কুকড লিখেছি। পাস্ট টেন্সে চলে আসি আমরা, দেখেন আই কুকড রাইস পাস্ট টেন্সে আছে, ফলে আমরা ওয়াজ কুকড লিখেছি। বাকি কথাগুলো আমি বলছি না, কারণ একই কথা। ওয়াজ কুকিং আছে মানে কন্টিনিউয়াস আছে, আপনি ওয়াজ বিং কুকড লিখবেন। হ্যাড কুকড আছে, আপনি হ্যাড বিন কুকড লিখবেন, হিসাব নিকাশ সোজা। এবার ফিউচারে চলে আসি, উইল কুক আছে, আপনি উইল বি কুকড লিখবেন। ওই যে উইলের সাথে বি লিখতেই হবে, উইলের পরে বি ছাড়া কিছু আসে হয় না, মানে বি অথবা হ্যাড, মানে ভার্বের বেস ফর্মটা, তারপর ভি থ্রি। উইল বি কুকিং আমরা বুঝতে গেছি কন্টিনিউয়াস ফর্মে আছে, তার মানে একটা বিইং লাগবে, আর উইল বি তো থাকবেই, ভি থ্রি তো 100%। উইল হ্যাভ কুকড, আমরা উইল হ্যাভ বিন কুকড লিখব। ওকে, এখানে আমি না থামাই, সামনে এবার আগাই। আসেন এটা থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, ইভেন বিসিএস পরীক্ষায় দুবার প্রশ্ন আসছে, ইফ আই এম নট রং। ভয়েস চেঞ্জ উইথ ইনফিনিটিভ প্লাস অবজেক্ট, বিষয়টাকে আমরা কন্টিনিউয়াস টেন্সের সাথে যেন পেঁচা না ফেলি, এই জন্য আমি শুরুতেই দেখাচ্ছি। দেখেন হি ইজ গোয়িং টু সেট আপ আ স্কুল, বাক্যের অর্থটা হলো সে একটা স্কুল প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এই যে আমি বাংলা যাচ্ছে যদিও বলছি ভাই, যাওয়া যায় কোনো কাম নাই। ফর এক্সাম্পল আমি একটা লেকচার দিতে যাব আপনাদের সামনে, আমি কি বলবো, সামওয়ান ইজ গোয়িং টু অ্যাড্রেস হিজ অর প্রেজেন্ট হিজ লেকচার। ওকে, তাহলে এই যে আমি বললাম কেউ আপনার সামনে একটা বক্তৃতা দিয়ে যাবে, আই এম গোয়িং টু সেট আপ আ স্কুল, আই এম গোয়িং টু লঞ্চ আ নিউ বিজনেস। এই যে আমি যাচ্ছি বলছি, যাওয়া যায় না। এই যে ইজ গোয়িং টু দ্বারা কি বোঝায়, কেউ কাছাকাছি সময় কিছু একটা করতে যাচ্ছে। এগেইন যাচ্ছি বলছি, বাট যাওয়া যায় নাই, এটা একটা বি ভার্ব ভাই, মডাল অক্সিলারি ভার্ব। এই যে ইজ গোয়িং টু। ওকে, ফলে আপনি এটা দেখা কখনোই কন্টিনিউয়াস টেন্সে আসে ভাইবা আবার বিইং মাইরেন না, পরীক্ষার জন্য আসে। ফলে এটা হলো আমাদের অ্যাক্টিভ বাক্য কি ভাই, হি ইজ গোয়িং টু সেট আপ আ স্কুল, হি ইজ গোয়িং টু সেট আপ আ স্কুল। এখানে ইজ গোয়িং টু আমাদের মূল ভার্ব না, বরং সেটটা আমাদের মূল ভার্ব, সেট আপ, যেটা একসাথে কথা যদিও এখানে। তাহলে আমরা প্যাসিভ লিখতে আইসা এই স্কুলটারে শুরুতে আনলাম আমাদের সাবজেক্ট, ইজ গোয়িং টু যেখানে আছে এখানেই বুঝে থাকলো। দেখেন ইজ গোয়িং টু, এটা যেহেতু একটা মডেল অক্সিলারি ভাই, মডেল অক্সিলারির পরে বি ভার্ব লাগবেই, এবং বি ভার্ব বি কিন্তু বি লাগে, শুধু বি, বি লিখি আমরা, বি বি লিখলাম, আর সেট আপটারে লিখছি। আর সেট আপ, সেট কিন্তু তিন ফর্ম, সেট সেট সেট। তাহলে আ স্কুল ইজ গোয়িং টু বি সেট আপ বাই হিম। ওকে, তাহলে খেয়াল রাখেন এই যে ইজ গোয়িং টু সেট আপ, এই প্যাটার্ন যতগুলো বাক্য আপনি পাবেন, এটা দ্বারা বোঝায় কেউ কাছাকাছি সময় কিছু একটা করতে যাচ্ছে, যাচ্ছে বলছে যদিও, কিন্তু যাওয়ার আসার কোনো কাম কাজ নাই এখানে। ওকে ভাই, দেন দেখেন শি অর্ডার টু পানিশ দ্য থিফ। তাহলে শি অর্ডার টু পানিশ দ্য থিফ, আমাদের উপরের কথাটা লেখা আছে, খেয়াল করেন ইনফিনিটিভ প্লাস অবজেক্ট হলে আমরা এই কাজটাই করি। তাহলে দেখেন আমরা এখানে শি অর্ডার টু, আমাদের ইনফিনিটিভ আছে, অবজেক্টও আছে, আগের কথা আমরা পেয়েছি। তাহলে আমরা কি করব, দ্য থিফ লিখছি, দ্য থিফ ওয়াজ অর্ডার্ড, দ্য থিফ ওয়াজ অর্ডার্ড, থিফরে অর্ডার করা হয়েছে, দ্য থিফ ওয়াজ অর্ডার্ড টু বি পানিশড, টু বি পানিশড মানে পানিশ করা হইতে বাই হার। মানে আমার এখানে খুব বেশি প্যারা নাই, আপনাকে দেখেন ইনফিনিটিভের পরে যদি অবজেক্ট হয়, ইনফিনিটিভের পরে অ্যাক্টিভে যদি ইনফিনিটিভ থাকে তারপর অবজেক্ট থাকে, তাহলে আমরা প্যাসিভ করতে আসলে কি করব ভাই, আমরা দ্য থিফ লিখছি, আমাদের অবজেক্টের সাবজেক্ট আনছি, অর্ডার ভার্বটা আমরা প্যাসিভ মোডে নিয়ে আসছি, তারপরে যে টু পানিশ যে পার্টটা আছে এটারও আমরা টু বি পানিশ মানে প্যাসিভ মোডে নিব, এবং টুর পরে বি ছাড়া কিছু হয় না। এটার আলাদা করে খেয়াল রাখেন, আর এটা তো একবার ডাইরেক্ট স্ট্রাকচারের মতো কথা। ওকে ভাই, এটা ধরে আমাদের পরীক্ষা অনেক প্রশ্ন এসেছে, প্রিভিয়াস কোশ্চেন ঘাটতে গেলে দেখবেন এটা। দেন খুব সহজ, তবে বলছি কেয়ারফুল অ্যাবাউট সাবজেক্ট। কি এটা আপনারা রাইট ফ্রম ভার্বের সময়, সাবজেক্ট ভার্ব এগুলোর সময় দেখেছেন, সাবজেক্ট ভার্ব এগুলোর সময়।
ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, আমাদের পরীক্ষা আসে না যে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দ্য পায়াস আর অলওয়েজ হ্যাপি, এরকম দিই। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, তাহলে এখানে দ্য ব্রেভ মানে কিন্তু সাহসীরা, আমরা জানি। যদি কখনো আমাদের নর্মাল বাক্য কি, দা শুধু ব্রেভ, শুধু ব্রেভ, শব্দ হলো ব্রেভ, সাহসী, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে যদি কখনো কোনো সাবজেক্ট আর্টিকেল দি চলে আসে, তখন এটা কি জানা হয় ভাই, প্লুরাল কমন নাউন হয়। এখন দা ব্রেভটা কে আমরা নিশ্চয়ই সাবজেক্টের প্লেসে আনতে হবে। কি আনতে হবে? সাবজেক্টের প্লেসে আনতে হবে। এখন সাবজেক্টের প্লেসে আনলে আমাদের এখানে অ্যাটেনশন জায়গাটা হলো এটা যে প্লুরাল, এটা মাথায় রাখা পেসিভের সময়। তাহলে ভার্বটা যেন আমরা প্লুরাল দিই। পরীক্ষা নিশ্চয়ই দা ব্রেভের পরে ইজ দিয়েও রাখবে, মানে সিঙ্গুলার দিয়ে ওনারা আমাদেরকে ট্যাপে ফেলতে চাইবেন। তাহলে দ্য ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, এটার পেসিভ হলো দ্য ব্রেভ আর ফেভার্ড বাই ফরচুন, শেষ। তারপরে এই কথা আগে বলে আসছি, উই অট টু রেসপেক্ট আওয়ার টিচার্স, আমাদের উচিত আমাদের টিচারদেরকে রেসপেক্ট করা। অট টু একটা মডেল অক্সিলারি না ভাই, ওই যে ইজ গোয়িং টুর মতো। মডেল অক্সিলারি ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। এখন পেসিভ করতে গেলেও আপনার কিন্তু এটা তো ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম লিখবেন, এটার আগে যে একটা বেস ফর্ম লাগবে না, বেস ফর্মটা কি লিখবেন? বিইবি লিখবেন, এটা লেখা আছে দেখেন। বাকি কথাগুলো তো আপনি চেঞ্জ করবেন, আওয়ার টিচার্স চেঞ্জ হয়েছে, উইল জায়গায় আমরা আজ বানাই দিছি, বাই লিখি নরমালি। দেখেন অট টু জায়গা অট টু আছে, একটা বিইবি আইনা বি3 লিখছি। অট টু বি রেসপেক্টেড, আপনি এতটুকু বললেই হয়। অট টু রেসপেক্ট, পেসিভ কি? অট টু বি রেসপেক্টেড। বাকি কথা তো ছোটবেলার কথা, অট টু বি রেসপেক্টেড। ওকে ভাই, নেক্সট রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যাপারে একটু খেয়াল রাখেন। রিফ্লেক্সিভ প্রোনাউন যেটাকে বলি আমরা, এই যে সেলফ যুক্ত শব্দগুলো, হিমসেলফ, হারসেলফ, আমি প্রোনাউনে বলে এসেছি। আবার রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত বাক্যের ভার্বের আমরা রিফ্লেক্সিভ ভার্ব বলি, সম্ভবত ভার্বের ক্লাসিফিকেশনের ক্লাসও আমি বলে এসেছি, অবশ্যই বলে এসেছি। এবার আসেন, আপনি জানেন ভাই হি কিল্ড হিমসেলফ, হি যে হিমসেলফ কিন্তু সেই, আমরা তো সাবজেক্টের অবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট বানাই। এখন যদি সাবজেক্টের অবজেক্ট এক ব্যক্তি হয়, তখন তার পরিবর্তন করার কোনো উপায় নেই। ফলে এটাই খেয়াল রাখেন, পরীক্ষা এখানেই আমাদের পেছে দিতে চায় ওনারা। শুধু কাজ করবো কি, পেসিভের কোর কথা কি ভাই, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, আগে একটা বি ভার্ব বসবে টেন্স অনুযায়ী, আর আমরা একটা বাই দিয়ে বাকি কাজটা চালাই। তাহলে হি কিল্ড হিমসেলফ, হিজ জায়গায় হি আছে, হিমসেলফ জায়গায় হিমসেলফ আছে। তাহলে কিল শব্দটার পেসিভ বানাইছি আমরা ওয়াজ কিল্ড, যেহেতু পাস্ট টেন্সের আগে আমরা অক্সিলারি ওয়াজ লিখি, তাহলে ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। এটাই খেয়াল রাখেন রিফ্লেক্সিভের সময়। সেম টাইপের কথা আপনি রেসিপ্রোকাল প্রোনাউনেও পাবেন। দেখেন দে লাভ ইচ আদার, এখন ইচ আদার যারা, দেও কিন্তু তারাই, তাহলে দে আর ইচ আদার কিন্তু সেম ব্যক্তিদেরকে রেফার করছে। ফলে আপনি এখানে পাল্টাইতে পারবেন না, দের জায়গায় দে থাকবে, ইচ আদার জায়গায় ইচ আদার থাকবে। আপনি শুধু ওই কোর কথা কি জানো, পেসিভের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে, আর টেন্স যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে আর দের সাথে আর বসে, আমরা এটা বসাই দিছি। পেসিভের আমরা এটা বাই দিয়ে অবজেক্টটা লিখি মোস্টলি। ওকে ভাই, এরপর আসেন ডাবল অবজেক্ট হতে পারে কোন কোন সেন্টেন্সে। আমরা জানি একটা ভার্বের দুটো অবজেক্ট হতে পারে, মানে কি দিয়ে অবজেক্ট আসতে পারে, কাকে দিয়ে অবজেক্টও আসতে পারে। যদি আসে তখন আমরা কেমনে করব, দুটো দিয়ে করার উপায় আছে। এগুলো কিন্তু রুলস মুখস্থ করার কিছু না, আপনি এই বাক্যগুলো বুঝেন, পরীক্ষা আসলে অটোমেটিকলি এই প্যাটার্নে আপনি পাবেন। আমার কথা বিশ্বাস না হলে আমার ক্লাস করার শেষে, ভালো করে বোঝার শেষে যে কোনো বই ধরে প্রিভিয়াস কোশ্চেন সমাধান করেন, রুল পড়া ছাড়া, বাংলা রুল পড়া ছাড়া, দেখবেন আপনি পারছেন ইনশাআল্লাহ। আসেন, লেখা আছে কি ভাই, হি হ্যাজ গিভেন মি, সে দিছে আমাকে। কি দিছে? একটা বই দিছে। দেখুন কি দিছে, কাকে দিছে, দুইটার উত্তর কিন্তু আমরা পাইছি। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলে আমরা অবজেক্ট পাই। তাহলে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলে একটা অবজেক্ট, কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলে আরেকটা অবজেক্ট। দুইটা অবজেক্ট যদি একসাথে থাকে তখন আমরা পেসিভ করবো কেমন? আপনি যে কোনো একটা দিয়ে কাজ চালাইতে পারবেন। যেমন এই বুকটা যদি আপনি আনেন, অর্থের দিকে শুধু অ্যাটেনশন রাখবেন, তাইলেই হয়। এই বুক হ্যাজ বিন গিভেন, দেখেন এটা প্রেজেন্ট পারফেক্ট মোড আছে, আপনি হ্যাজ বিন গিভেন তো লিখতে হবে। হ্যাজ বিন গিভেন টু মি বাই হিম, তার দ্বারা। আমি এই পেন্সে যাব না এখন, কারণ এই সেম প্যাটার্নটা আমি আপনাদেরকে কোনো একটা ক্লাসে বলে আসছিলাম। তারপর আসেন আই হ্যাভ গিভেন আ বুক বাই হিম। আপনি আই দিয়েও কিন্তু এই যে মি অবজেক্টরে সাবজেক্ট বানায় কাজ চালাতে পারেন। আই হ্যাভ গিভেন, আই হ্যাভ বিন গিভেন, আমারে দেওয়া হয়েছিল একটা বই বাই হিম, তার দ্বারা। ওকে ভাই, তার মানে এখানকার মূল কথা হলো দুটো অবজেক্ট যদি বাক্যে থাকে, আপনি ব্যক্তিবাচক অবজেক্টরে সাবজেক্ট আইনে কাজ করতে পারেন, বস্তুবাচক অবজেক্টরে সাবজেক্টের দিকে আইনেও কাজ করতে পারেন। শুধু অর্থের দিকে একটু খেয়াল রাখেন। ওকে, দেন বেস ফ্রম ইনঅ্যাক্টিভ ইনফিনিটিভ পেসিভ, এটা খেয়াল রাখেন, পরীক্ষা প্রশ্ন আসছে। মানে কিছু ভার্ব আছে, যেমনটা আমরা দেখছি সি হিয়ার মে খেল, সি হিয়ার মে খেল। এই ভার্বগুলোর পর একটা যখন ভার্ব আসে, ভার্বটা আমরা অ্যাক্টিভ সেন্টেন্সে নরমাল রাখি, মানে বেস ফর্মে রাখি। কিন্তু এই ভার্বগুলোর পর যদি আরেকটা ভার্ব আসে পেসিভ মুডে,
তখন কিন্তু আমরা অ্যাক্টিভে আমরা এদের পরের ভার্বটার সাথে টু লিখবো না, বাট পেসিভের সময় কিন্তু এদের পরবর্তী ভার্বের আগে টু লিখবো। একটা এক্সাম্পল দেখবো শুধু, হি মেড আস ওয়ার্ক, হি মেড আস ওয়ার্ক। তাহলে দেখেন মেড এর পরে কিন্তু আমরা ভার্বের বেস ফর্মে লিখছি, বাট পেসিভে এসে আমরা কি লিখবো ভাই? আজ এর অবজেক্টিভ কি? উই। ওয়ার মেড পেসিভ মোডে আমরা V3 লিখলাম, পাস্ট টেন্স আছে, আমরা উইর সাথে ওয়ার বসে লিখলাম, দেখেন টু ওয়ার্ক লিখছি। এটাই আমাদের মূল কথা এখানকার বলার। তাহলে এই ভার্বগুলো একটু অ্যাটেনশন দেন। সি, হিয়ার, মেক, হেল্প। অ্যাক্টিভে এদের পরবর্তী ভার্বের আগে টু লিখতে হয় না, বাট পেসিভে লিখতে হয়। এটাই আমাদের পরীক্ষার মূল কাজ। ওকে, দেন সামনে আগাই। ফ্যাক্টিটিভ ভার্ব নামে একটা ভার্ব পড়াইছিলাম না আপনাদেরকে? ফ্যাক্টিটিভ ভার্ব হলো এমন ভার্ব যেই ভার্বের একটা অবজেক্ট লিখলে খায়েশ মিটে না, মানে বাক্যের অর্থটা আসে না, মনে প্রশান্তি আমরা পাই না ভাই। তাহলে আসেন, উই সিলেক্টেড হিম, আমরা তারে নির্বাচিত করছি কি হিসেবে? কিং কথাটা লাগলে আসলেই বাক্যটা ভালো হয়, মানে পূর্ণাঙ্গ আসে। এখন আপনি যখন ফ্যাক্টিটিভ ভার্বের অ্যাক্টিভ সেন্টেন্স পাবেন, পেসিভ করবেন আপনি কেমনে? হিমটার আপনি সাবজেক্টের প্লেসে আনছেন। পেসিভের কোর কথা কি ভাই? ওয়াজ, মানে বি ভার্ব লিখবেন টেন্স অনুযায়ী, ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম লিখেছেন, তারপরে কিং বাই আস, অর্থ দিকে অ্যাটেনশন দিতেই হবে এখানে। উই সিলেক্টেড হিম কিং, আমরা তারে নির্বাচিত করছি রাজা। তাহলে পেসিভ করতে আসলে কি বলছেন? হি ওয়াজ ইলেক্টেড, তার নির্বাচিত করা হয়েছে। আপনি এখানে বললেন না হি ওয়াজ ইলেক্টেড আজ, বলা যাবে না। সিলেক্টেড এর পরে কিন্তু আপনি কিং শব্দ লিখবেন পেসিভে, আদারওয়াইজ অর্থ চেঞ্জ হয়ে যাবে। তাহলে হি ওয়াজ সিলেক্টেড, তারে সিলেক্ট করা হয়েছে রাজা হিসেবে বাই আস, আমাদের দ্বারা। এটাই আমার এখানকার বলার কথা, যে পেসিভে আসলে আপনি অর্থের দিকে একটু অ্যাটেনশন দিয়েন। সিলেক্টেড শব্দের পরে যেটা হিসেবে সিলেক্ট করছেন তার এই কথাটা না দিলে অর্থটা মিলে না ভাই। এটাই আমার এখানকার বলার কথা। সেম কথা এখানে দেখেন, দ্য টিচার কল্ড দ্য বয় জিনিয়াস। টিচারে বলছিল ছেলেটারে, এটা কিন্তু অবজেক্ট হয়ে গেছে, বাক্য শেষ, বাট অর্থ মিলে না। যে ছেলেটারে বলছিল, টিচারে কি বলছে, কথাটা ছাড়া বাক্যটা প্রশান্ত, মানে পূর্ণাঙ্গতা আসে না আমাদের কাছে। জিনিয়াস, তাহলে এটা আমরা বলছি এখানে ফ্যাক্টরি ভার্ব। পেসিভ করতে আসলে কি করবো ভাই? দ্য বয় ওয়াজ কল্ড, এই কল্ডের সাথে সাথে জিনিয়াস না লিখলে অর্থটা অপূর্ণাঙ্গ থাকে। এটাই আমার এখানকার মূল কথা, পরীক্ষা কম দেখা গেছে যদিও প্রশ্ন। ওকে, খেয়াল রাখেন। ফ্রেন্ড প্রিপোজিশন লিখাই আছে, এই সেম কথাগুলো আমি আপনাদেরকে প্রিপোজিশনের ক্লাসও বলে আসছি। আমরা মোস্টলি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অবজেক্টের আগে বাই প্রিপোজিশন লিখি, বাট বাইয়ের ছাড়া বাইয়ের প্লেসে আরো কিছু প্রিপোজিশন কিন্তু বসতে পারে। অ্যাটেনশন দিতে হবে আমাদের এখানে। বিশেষ পরীক্ষা প্রশ্ন আসছে এই মোডে। হি অ্যানয়েড মি, পেসিভ কি? আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম। দেখেন এখানে বাই লিখতে মন চাইলেও লেখা যাবে না। অ্যানয়েড ব্যক্তির সাথে রাগান, মানে অ্যানয় করা বোঝাতে, রাগান্বিত হওয়া, বিরক্ত হওয়া বোঝাতে আমরা কিন্তু অ্যানয় উইথ লিখি। এবং কোনো বিষয় নিয়ে অ্যানয় করা বোঝাতে আমরা অ্যানয় অ্যাট লিখি। এটা আমরা প্রিপোজিশনের ক্লাসে নিশ্চয়ই কথা বলেছি, আপনি জানেন। দেখেন হিজ কন্ডাক্ট অ্যানয়েড মি, তার আচার আচরণ আমারে বিরক্ত করছে। তাহলে আমরা পেসিভ কি লিখবো? আই ওয়াজ অ্যানয়েড অ্যাট হিজ কন্ডাক্ট। তাহলে ব্যক্তির সাথে অ্যানয় করা বলতে আমরা অ্যানয় উইথ, কোন একটা বিষয় নিয়ে অ্যানয় করা বলতে আমরা অ্যানয় অ্যাট সামথিং লিখি। ওকে, সেম কথা আরো বলবো। দেখেন অ্যানয়, চার্ম, ডিসপ্লিজ, ডিসস্যাটিসফাই, মার্ভেল, প্লিজ, শক, স্টান, সারপ্রাইজ, ভেক্স, এদের পরে প্রিপোজিশন পেসিভে উইথ লিখতে হয়, অ্যাক্টিভে না। পেসিভে এদের পরে আমরা প্রিপোজিশন কি লিখবো ভাই? বাই এর জায়গায় উইথ লিখতে হবে। ইয়েস, এবং এই কথাগুলো আপনার কিন্তু প্রিপোজিশনও লাগবে নিশ্চয়ই। সেম টাইপের কথাই আসবে এখানে। দেখেন পেসিভ ভয়েসে কভার, ক্রেম, ডেকোরেট, অর্নামেন্ট, ক্রাউড, ফিল, থ্রং, সিজ ইত্যাদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে বাই এর পরিবর্তে উইথ বসে, ওই প্রিপোজিশনের কথাবার্তা আমি যেটা বলছি। দেখেন পেইন্ট, কাভার, দা, লক। তাহলে অ্যাক্টিভে আছে এমনি, পেসিভে আপনি কাভারের পরে কিন্তু উইথ লিখতে হবে, বাই না। ওকে ভাই, দেন নো শব্দের পরে প্রিপোজিশন কি বসে ভাই? টু বসে। বাক্যগুলো পড়ে ফেলেন। যে সকল শব্দের পরে পেসিভে কি পেসিভে বাই ব্যবহৃত হয় না, আমি নিশ্চয়ই প্রিপোজিশনের ক্লাসও সেম জিনিস আপনাদের দেখাইছি। দেখেন নোর পরে কি বসে ভাই? টু বসে। হি ইজ নোন টু মি। ব্যক্তির উপর বিরক্ত বোঝাতে অ্যানয়েড উইথ আমরা বলছিলাম। কোনো বিষয় নিয়ে রাগান্বিত হওয়া বোঝাতে অ্যানয়েড অ্যাট বসে, আমি বাক্য আর পড়ছি না। সিজ, সিজ অর্থ ধরা, সিজের পরে প্রিপোজিশন কি বসে? উইথ বসে। যেমন দ্য রাইটার ওয়াজ সিজড উইথ দ্য পেনি। সারপ্রাইজের পরে প্রিপোজিশন কি বসে? অ্যাট। যেমন উই ওয়ার সারপ্রাইজড অ্যাট দেয়ার বিহেভিয়ার। ভেক্সের পরে প্রিপোজিশন কি বসে? অ্যাট। দেখেন ভেক্সড অ্যাট দেয়ার বিহেভিয়ার, মানে কোনো বিষয় নিয়ে সারপ্রাইজ হওয়া, তারপরে কোনো বিষয় নিয়ে বিরক্ত হবে, আমরা ভেক্স অ্যাট, সারপ্রাইজ অ্যাট ব্যবহার করি। ওকে, দেন শক, শক কোনো বিষয় নিয়ে যদি শক করা বোঝায় তাহলে আমরা নিশ্চয়ই অ্যাট ব্যবহার করি। যেমন আই ওয়াজ শক অ্যাট হিজ ফাদার্স ডেথ, আমি তার বাবার মৃত্যুতে শকড হয়েছি, কষ্ট পাইছি। কাভার,
ফিলের পরে প্রিপোজিশন উইথ বসে, আমরা বলে আসছি। কন্টেইনের পর প্রিপোজিশন কি বসে, ইন বসে। এগুলো প্রিপোজিশন আকারে আপনি পড়ে ফেলতে পারেন, প্যাসিভ সেন্টেন্স গুলো পড়েন অ্যাটেনশন দিয়ে, তাইলে হবে। মার্ভেলের পর প্রিপোজিশন অ্যাট বসে, উই ওয়ার মার্ভেলড অ্যাট দ্য বিউটি অফ দ্য লেডি। ওকে ভাই। দেন এমবডি, এটা দিয়ে বিশেষ পরীক্ষা আসছে, দেখেন এমবডির পরে প্রিপোজিশন কি বসবে, ইন। এমবডিড ইন অল দ্য গুড কোয়ালিটিজ আর এমবডিড ইন মাই টিচার, আমার টিচারের ভিতরে সব ধরনের গুণ আছে। ওয়ারিড অ্যাবাউট, কোন বিষয় নিয়ে ওয়ারিড থাকা বলতে আমরা ওয়ারিড অ্যাবাউট হিজ বিহেভিয়ার বলি। স্যাটিসফাইড অথবা প্লিজড উইথ সামওয়ান ব্যবহার করছি আমরা, সরি সামওয়ান তো না, দ্য টিচার ওয়াজ স্যাটিসফাইড উইথ হিজ পারফরমেন্স, মানে স্যাটিসফাই এবং প্লিজ কোন বিষয় নিয়ে স্যাটিসফাই হওয়া অথবা খুশি হওয়া বলতে আমরা স্যাটিসফাইড উইথ অথবা প্লিজড উইথ ব্যবহার করি। মানে এখানে বাই যারা লিখি অ্যাক্টিভে, পেসিভে বাই জায়গায় আমরা উইথ লিখতে হবে। ওকে, ফলে বাক্যগুলো খুব ভালো করে পড়তে হবে। আরো কয়েকটা কথা সেম কথাই, কন্টেইন, এমবডি, ইনক্লুড ইত্যাদির পরে পেসিভে ইন বসে, যেটা আমি বলে আসছি। ওকে, এবার এই বাক্যগুলো একটু করেন, রিডিং পড়েন, কুইক করেন। আই নো দ্য ফ্যাক্ট, এটার পেসিভ কি ভাই, দ্য ফ্যাক্ট। ফ্যাক্ট মানে কি খেয়াল আছে তো, ফ্যাক্ট মানে কিন্তু ট্রু স্টোরি। হ্যাঁ, দ্য ফ্যাক্ট ইজ নোন টু মি, আমার কথা হলো নোন এর পরে টু বসছে পেসিভে। তারপরে হিজ কন্ডাক্ট শকড, শকড এর পরে কি বসে ভাই, অ্যাট, আমরা পড়ে আসছি। লাইট ফিল্ড, ফিল্ডের পরে কি বসবে ভাই, উইথ। প্লিজ এর পরে কি প্রিপোজিশন বসবে ভাই, উইথ। মানে পেসিভে নোন টু, শকড অ্যাট, ফিল্ড উইথ, তারপরে প্লিজড উইথ, অ্যানয়েড উইথ। ওকে, আরো কয়েকটা করেন, শেষ করে ফেলবো। হিজ বিহেভিয়ার সারপ্রাইজড আস, পেসিভে আমরা সারপ্রাইজ অ্যাট হিজ বিহেভিয়ার। পেনিক সিজ দ্য রাইটার উইথ দ্য পেনিক। তারপরে দ্য পার্সেল কন্টেন্টস ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস, কি লিখবো, ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস আর কন্টেন্ট ইন, যেটা আমরা আগেও দেখে এসেছি। পেসিভ বাক্যগুলো ভালো করে পড়েন এখানে, তাইলে হবে। আমাদের পরীক্ষা আসলে ওনারা আপনারা পেসে ফেলবে শুধু এই পেসিভের এই প্রিপোজিশনের পয়েন্টটা ধরেই। কেমন? তারপর আসেন, ডু ইউ থিংক দে আর কারেক্ট, বলেন তো ভাই এই দুটো বাক্য কি কারেক্ট কিনা, আপনি একটু মনোযোগ দিয়ে আমাকে বলেন। অবশ্যই এই দুটো বাক্য কি ভুল, কারণ নোর পরে কি ভাই বাই বসে, নোর পরে কি বাই বসে, তাই না? না, দুটো বাক্য ঠিক আছে ভাই, এগুলো প্রবাদ। আপনি জানেন প্রবাদে কোনো পাল্টাপাল্টি করা যায় না, কোনো গ্রামার চলে না। ওকে, ফলে যখন ট্রান্সলেশন পড়তে আসবেন তখন কোনো বুঝাবুঝির কাজ নাই। এই জন্য দুটো বাক্য ঠাড়া ভাঙা মুখস্থের মতো রাখতে হবে। কি লেখা আছে ভাই, আ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস, কি যেন, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তারপর এটা কি, আ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, সৎসঙ্গে সর্বনাশ না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাহলে দেখেন গ্রামাটিক্যালি নোনের পরে বাই বসে না এবং পেসিভ মুডে আছে। দেখেন এটাও কিন্তু পেসিভ মুডে আছে, পেসিভ মুডে থাকা সত্ত্বেও নোনের পরে আমরা বাই লিখছি, কারণটা হলো ভাই প্রবাদ। প্রবাদ প্রবচন কোনো নিয়মকরণ নাই, ফলে মুখস্থ করেন, পারেন নিশ্চিত, পড়েন একটু। আ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস, আ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। শামিম। ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আমাদের পরীক্ষা প্রশ্ন দেখা যায়। আসেন, ডু দ্য ওয়ার্ক। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে লেট যোগ করতে হয়। কি যোগ করতে হয় ভাই, ইম্পারেটিভ সেন্টেন্সে লেট যোগ করি আমরা। ইম্পারেটিভ সেন্টেন্স কি আমরা জানি, ইম্পারেটিভ সেন্টেন্স হলো এমন সেন্টেন্স যা দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ বোঝায়। ডু দ্য ওয়ার্ক, কাজটা করো। তাহলে পেসিভ করতে গেলে আমরা লেট নিয়ে আসবো, লেট। বাকি প্যাটার্নগুলো আমাদের আগের মতো অলমোস্ট। দা ওয়ার্ক আমাদের এখানে অবজেক্ট, তারে সাবজেক্টের প্লেসে আনছি। তারপরে আমরা পেসিভ সেন্টেন্সের কোর কথা কি যেন, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ভাই। এই যে ডুটা আমাদের বাক্যের মূল ভার্ব, এটার পাস্ট পার্টিসিপাল ফর্ম বানাইছি। আর পেসিভ সেন্টেন্সে 100% বি ভার্ব আনতে হয়, আর এখানে বি ভার্ব, বি ছাড়া কিছু আনা যায় না। তাহলে কিপ ইউর ওয়ার্ডস শুড বি কেপ্ট। আশা করি বুঝতে পেরেছেন ইম্পারেটিভ সেন্টেন্স আসলে আমরা কেমনে করব। অ্যাক্টিভ ছিল, এবার আমরা ইম্পারেটিভ ছিল, এবার নেগেটিভে আসি আমরা। আগেরগুলো ছিল মূলত ইম্পারেটিভের পজিটিভ সেন্টেন্স, মানে হাবোধক। এবার নেগেটিভ হলে কি হয়, একই প্যাটার্ন প্রায়। দেখেন, ডু নট লুক ডাউন আপন দ্য পোর, এটা কিন্তু পরীক্ষা আলাদা করেও আসছে, আপনি নিশ্চয়ই গ্রুপ ভার পড়তে আসলে পাবেন। লুক ডাউন আপন মানে হলো অবজ্ঞা করা। তাহলে ডু নট লুক ডাউন আপন দ্য পোর, গরিবদেরকে অবজ্ঞা করো না। এবং আমরা কেউ জীবনে কখনোই অহংকারী হওয়া উচিত না ভাই। জীবনের একটা লার্নিং আমিও জীবনে পাইছি, আপনিও নিশ্চয়ই পাইছেন বা পাবেন। সেটা হলো আপনি যে জিনিসটা নিয়ে অবজ্ঞা করবেন, ফর এক্সাম্পল আপনি দেখেছেন এইচএসসি থাকতে আপনার কোনো একটা বন্ধু পরে হলো ধরেন কোথায়, দিনাজপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখন আপনার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় পরে ফাড়ায় ফুড়াই নেবেন। আনফর্চুনেটলি আপনি দেখবেন ঢাকা ইউনিভার্সিটি চান্স না পায়া আপনার হয়তো ওই দিনাজপুরে হবে, মানে আপনি ওই দিনাজপুরে যে পড়ে তার একটু অবজ্ঞা করছেন, দিনাজপুরে কি পড়ার জায়গা,
ঢাকা ইউনিভার্সিটি না পড়তে পারলে কি হইল? আপনার কপালে হয়তো এমনটা আল্লাহ ঘটায় ফেলতে পারে। আপনার কোনো এক বড় ভাই, তিনি হয়তো কক্সবাজার মেডিকেলে পড়েন, আপনার বাড়ি কক্সবাজার, আপনার দেখে মনে হলো ধর মিয়া কক্সবাজার একটা মেডিকেল হইলো, এটা কোন দিন থায় না থায় ভাঙ্গেল হয়ে যায় ইডিসি। আপনারা আমার মনে যদি এরকম একটা মানে অবজ্ঞার সুর কোনো বিষয় নিয়ে থাকে, যে বিষয়টা আমি একটু অবজ্ঞা করে দেখছি না, আমার জীবনে আপনার জীবনে হয়তো এমন সময় আসবে ওই জিনিসটা পাওয়ার জন্য আমি খুব চেষ্টা করতে হবে। ফলে আপনি আমি ভাই অহংকার থেকে মুক্ত থাকবো, কোনো জিনিসের অবজ্ঞা করার চেষ্টাই করব না। আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখুক এবং জীবনে আমাদেরকে বিপদ থেকে বাঁচায় রাখুক। তাহলে ডো নট লুক ডাউন আপন দ্য পুয়ার, গরিবদেরকে কি করে না, অবজ্ঞা করো না, এটা আমাদের অ্যাক্টিভ সেন্টেন্স। তাহলে পেসিভে আসলে আমরা কি করবো ভাই? আমরা নর্মালি ইম্পারেটিভের অ্যাফার্মেটিভ দেখেছি, ইম্পারেটিভ বাক্য হলে আমরা পেসিভ করতে আসলে লেট নিয়ে আসি। তাহলে পেসিভে আমরা মানে অ্যাক্টিভে যদি নেগেটিভ হয় ইম্পারেটিভ মুডে, তাহলে পেসিভে আমরা একটা নট যোগ করবো সহজ হিসেবে। এটা তাহলে দেখেন লেট দিলাম, তারপর নট দিলাম। লেট নট দ্য পুয়ার বি লুক ডাউন আপন, লেট নট আনলাম, আর দা পুয়ার আমাদের অবজেক্টে সাবজেক্টে আনলাম, তারপর বি কথাটা আমরা আনছি বলেছি একটু আগে, ভিতরে লিখতে হবে, বাকি কথাটা আছে সরাসরি লুক ডাউন আপন। ওকে ভাই, দেন আসেন পরীক্ষার প্রশ্ন এটা, লেট হার সিং আ সং। লেট যদি ডাইরেক্ট থাকে তাহলে তো লেট থাকবোই নিশ্চিত, লেট না থাকলেও আমরা লেট আনি, আর লেট থাকলে তো থাকবেই। লেট হার সিং আ সং, তার একটা গান গাইতে দাও, তাহলে লেটের জায়গায় লেট থাকবেই। এই সং আছে, এই সংটার আগে আনবো লেট আ সং, বি আমরা আনছি, তারপর ভি3 বাই হার, লেট আ সং বি সাং বাই হার, তার দ্বারা একটা গান গাওয়া হোক, এমনটা বোঝাচ্ছে। এরপরে আসেন হু আর বাই হুম। এটা আমাদের ভয়েস থেকে যত প্রশ্ন আসে, ভালো সংখ্যক প্রশ্ন কিন্তু ভাই এই হু আর হুমের পয়েন্টটা ধরেই আসে। সহজ কথা, হু থাকলে বাই হুম পাবেন মোস্টলি। হু থাকলে মানে অ্যাক্টিভে যদি আপনি হু পান, পেসিভ বাই হুম পাবেন। তবে একটু খেয়াল রাখেন বাক্যের স্ট্রাকচারটার দিকে। যেমন আমরা প্রশ্ন দেখছি ডিরেক্ট, কোনো রুলস না, লেখা আছে দা পেসিভ ফর্ম অফ হু কিল দ্য বার্ড, কে পাখিটারে খুন করছে, মারছে। তাহলে আপনি হু যেহেতু এখানে পেয়েছেন, আপনি কল্পনা করেন পেসিভ সেন্টেন্স আপনি বাই হুম পাবেন মোস্টলি। বাই হুম কোথায় আছে? এখানে আছে, এখানে নাই, এখানে দুই জায়গায় আছে। আপনি বি আর ডি এর কাছাকাছি রাখেন। যেহেতু ইন্টারেটিভ সেন্টেন্স ভাই, বাই হুমের পরে অবশ্যই অক্সিলারিও চাইবেন। আন্দাজে বাই হুম পাই টিক মাইরেন না, বাই হুমের পরে অক্সিলারি আছে কোথায়? এই যে এখানে। তাহলে উত্তর কিন্তু আমরা এটা পেয়ে গেছি, বাই হুম ওয়াজ দ্য বার্ড কিল্ড, বাই হুম ওয়াজ কিল্ড দ্য বার্ড। বাই হুম অক্সিলারি লাগবে, মূল পয়েন্ট এটা, দা বাই হুম ওয়াজ কিল্ড দ্য বার্ড। ওকে, এটা একটা পয়েন্ট না, বাক্যটা কিন্তু হয় নাই ভাই, জোস কথা আছে এখানে। মানে সেকেন্ড কথাটা আমি ওই যে বলছিলাম না, মোস্টলি হু থাকলে মোস্টলি বাই হুম হয়, তবে হু থাকলে কিন্তু আবার হু দিয়েও পেসিভ হয়। এই যে এটাই এখানে আছে। আসেন, হু কি জানো ভাই, হু থাকলে আপনি বাই হুম দিয়ে পেসিভ পাবেন মোস্টলি, তবে কখনো কখনো অ্যাক্টিভে হু আছে, পেসিভ আপনি শুরুতে হু পাবেন আর বাক্যের শেষ দিকে বাই পাবেন। কি পাবেন? বাই পাবেন। দেখেন ডি নাম্বারটা কিন্তু আমি ধরে রাখছিলাম, বি আর ডি আমি সি নাম্বারটা ফেলে দিছি ডাইরেক্ট। তারপরে দেখেন আমি করতে আইসা বলছি বাই হুমের পর ডাইরেক্ট কি লাগবে ভাই? অক্সিলারি লাগবে। অক্সিলারি নাই, ফলে বাদ। এখানে অক্সিলারি আছে, বাট এটাকে মিলে বাই হুম ওয়াজ কিল্ড দ্য বার্ড, বাক্যটা এমন হলে নিতাম নিশ্চিত বাই হুম ওয়াজ দ্য বার্ড কিল্ড, তাই না? তাহলে এটা কিন্তু এখানে নাই, ফলে আমরা উত্তর সির দিকে যাইতে হবে। হু ওয়াজ দ্য বার্ড কিল্ড বাই, ওই দেখেন। তাহলে হু থাকলে আপনি বাই হুম পাবেন মোস্টলি, তবে অবশ্যই খেয়াল রাখেন ইন্টারেটিভ সেন্টেন্সের প্যাটার্নটা। বাই হুমের পরে অক্সিলারি পাবেন, সাবজেক্ট পাবেন, তারপরে ভার্ব পাবেন, মানে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্মটা পাবেন যেহেতু পেসিভ মোডে আছে। এখানে এটা নাই বিধায় আমরা কিন্তু সি নাম্বার দিকে তাকাতে হচ্ছে। আবার হু থাকলে পেসিভে আপনি হু পাবেন, বাক্যের শেষে অবশ্যই বায়ু তখন থাকবে। এরপরে করেন হু হ্যাজ রিটেন হ্যামলেট, কে হ্যামলেট লিখছে? আপনি নিশ্চয়ই আইদার বাই হুম দিয়ে ডাইরেক্ট পাবেন, তবে ইন্টারোগেটিভ সেন্টেন্স যে এটার দিকে অ্যাটেনশন দিয়েন প্লিজ। আমি কেন বা কথাটা বলছি, কারণ এটাই হলো এই কোশ্চেনের ট্র্যাপ। হু থাকলে বাই হুম থাকবে, অথবা হু বাক্যের শেষে বাই থাকবে, বাট খেয়াল রাখেন বাক্যটা কিন্তু ইন্টারোগেটিভ প্যাটার্ন পেসিভে আসলে পুরোপুরি। এখানেও ইন্টারোগেটিভ, পেসিভে তো আরো একবারে লিখতে হবে আপনার যেহেতু। তাহলে আসেন বাই এর সাথে হু বসে না, বাই এর সাথে হুম বসতে হবে নিশ্চিত। এই যে হু হতে পারে, বাই হুম এই বাই হুম হ্যামলেট হয় না ডাইরেক্ট। তাহলে উত্তরটা অবশ্যই আমরা হু হ্যাজ হ্যামলেট বিন রিটেন বাই। আসেন ভাই, আশা করি বুঝতে পেরেছেন। এখানে উত্তর হলো সি এবং সি। তাহলে বাই থাকলে আমরা বাই হুম দিয়ে মোস্টলি উত্তর পাবো, তবে এটাও খেয়াল রাখেন
বাই দিয়ে হু দিয়ে ইন্টারোগেটিভ আমাদের অ্যাক্টিভ হলে পেসিভে আমরা শুরুতে বাই এবং শেষে হু পাবো, সরি শুরুতে হু শেষে বাই পাবো। এবং কোর কথা হলো ভাই বাক্যটা পেসিভ মুডে আছে, ইন্টারোগেটিভ মুডে আছে, এখানে রাখেন হু হোক আর বাই হুম হোক, তারপরে সরাসরি অক্সিলিয়ারি আসবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব আসবে, কেমন? এরপরে কোশ্চেনে আসেন। এই দুটো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে হু কিল দ্য বার্ড, আমরা বাই হুম দিয়ে উত্তর কিন্তু দুইটা পাইছিলাম, বাট এখানে একটাও মিলে না ঠিকঠাক মতো। এখানে অক্সিলিয়ারি আসে না, এখানে অক্সিলিয়ারি বার্ড ডাইরেক্ট ভার্ব দিয়ে দিয়েছে, যেটা মিলে না। আর এখানে হু দেখেন ইন্টারোগেটিভ মুডটা আছে, কিন্তু অক্সিলিয়ারি আছে, সাবজেক্ট আছে, V3 আছে, এবং যেহেতু বাই হুম নাই ফলে হুর সাথে একটা বাই শেষে দেওয়া আছে। সেম কথাটা 2 নম্বরেও আছে। এরপরে আসেন, এই কথাটা আমি বলে আসছি, অ্যাক্টিভ ভয়েসে হু থাকলে পেসিভে ফর্মাল রাইটিং আমরা বাই হুম ব্যবহার করি, ইনফর্মালে হু এজ, এটা ইনফর্মাল প্যাটার্ন আর কি। তো পরীক্ষা যেহেতু আসে আমরা ফর্মাল ইনফর্মাল দিয়ে করবো কি? আসেন, হু হ্যাজ রিটেন দ্য বুক, কে বইটা লিখছে? বাই হুম। এটাই মোস্টলি পরীক্ষা আসে। আবার এই বাই হুমের পরিবর্তে আমরা হু আর বাক্যের শেষে বাই, এই প্যাটার্নটাও পাই, যেটা আমি বলে আসছি এতক্ষণ ধরে। আসেন এবার কোয়াসি পেসিভ ভয়েস, এটা তো বুঝেন। কোয়াসি পেসিভ ভয়েস মানে হলো যেমন লিখে রাখছি আমি, লুকস অ্যাক্টিভ ইনফর্ম বাট এক্সপ্রেসেস আ পেসিভ মিনিং। মানে বাক্যটা দেখলে আপনার কাছে মনে হবে সাবজেক্ট এই কাজটা করে, মানে বাক্যটা দেখতে, কিন্তু আসলে সাবজেক্টে কাজটা করে না। যেমন দা বুক রিডস ইজিলি, ভাই আপনি দেখতে কি মনে হয়? রিডস মানে পড়ে, মানে বইটায় পড়ে, বইয়ে পড়ে, বইটারে পড়া যায় সহজ করে। তাহলে এই কোয়াজি পেসিভ ভার্ব মানে হলো যেই মানে এই কোয়াজি পেসিভ ভয়েস, যেটা কোয়াজি পেসিভ ভয়েস বা পেসিভ ভার্ব যাই বলেন, দেখতে মনে হবে সাবজেক্টটায় কাজ করতেছে, আসলে সাবজেক্টে কাজ করে না, এটাই মূল কথা। তাহলে কোয়াজি পেসিভ ভয়েসের মূল কথা কি ভাই? দেখতে মনে হবে সাবজেক্টটায় কাজ করতেছে, সাবজেক্টটায় কাজ করতেছে বাক্যে, আসলে সাবজেক্টে কাজ করে না, বরং কাজটা রিসিভ করে। তাহলে এটাই লুকস অ্যাক্টিভ ইনফর্ম বাট এক্সপ্রেসেস পেসিভ মিনিং, মানে এটা দেখতে অ্যাক্টিভ মনে হয় বাট এরা প্রকাশ করে পেসিভ মিনিং। দেখেন দা শার্ট ওয়াশেস ওয়েল, এই শার্টে কি ধোয়, দেখতে কিন্তু এমনটাই দেখা যায় অ্যাক্টিভ মুডে, বাট আসলে অর্থ কিন্তু উল্টা। ওকে, শার্টটা ভালো করে ধোয়া হয় এমনটা বোঝাচ্ছে। আসেন আমরা কাজ করি, আমি আপনাদেরকে এই পয়েন্টটা দেখাতে চেয়েছি মূলত এই কথা বোঝানোর জন্য। কোয়াসি প্যাসিভ ভয়েস মানে হলো ভাই যেই বাক্যটারে দেখলে মনে হবে অ্যাক্টিভ, কিন্তু আসলে সে অ্যাক্টিভ না, আসলে সেই প্যাসিভ। যেমন বুক কিন্তু পড়ে না, বুকটারে পড়া হয়, শার্ট কিন্তু ধোয় না, শার্টটারে ধোয়া হয়। আসেন আমরা পরীক্ষা যদি প্রশ্ন পাই, পরীক্ষা দেখা গেছে অল্প হলেও প্রশ্ন কি, কোয়াসি প্যাসিভ ভয়েস যদি থাকে অ্যাক্টিভে আমরা প্যাসিভ করব কি? কমপ্লিমেন্ট যুক্ত, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট আছে। প্যাসিভ করতে আসলে আমরা কি করব ভাই? নর্মাল যে কথাটা, আসেন স্ট্রাকচার যেটা, এই যে ওয়েন ইট ইজ অথবা ওয়েন ইট ওয়াজ, এটা আমরা যোগ করব। আমি মুখস্থ করতে বলবো না, বরং এটা আপনারা হয়তো অটোমেটিকলি পারবেন প্রশ্নগুলো একটু সমাধান করলে। একটা বাক্যরে আপনি মডেল আকারে ধরে কয়েকবার পড়েন, একটু সমাধান করেন, পেরে যাবেন। এত রুলস মুখস্থ রাখতে পারবেন না, কারণ ইংলিশের রুলস কিন্তু আপনার কাছে একটা না। আমার কাছে মনে হয় যদি আপনি রুলস মুখস্থ অভ্যাস শুরু করেন, তাহলে ইংলিশের জন্য কম বেশি আপনার 500-এর উপরে রুল মুখস্থ করতে হবে, যেটা আপনার জন্য স্টোরে রাখা কঠিন। স্টোরে রাখতে পারলেও আপনি এগুলো প্রয়োগ করতে পারবেন না খেলার মাঠে যায়। বেটার সেন্টেন্স ধরে পড়েন, অনেকবার বলছি সম্ভবত এই কথাটাই। আসেন, দ্য রোজ স্মেল সুইট, ভাই এই গ্রান কি রোজে নেয়, স্পেল মানে কিন্তু গ্রান নেওয়া, বাট এখানে মিলে না, ফলে এটা কোয়াজিভ ভয়েস বুঝছি আমরা। মানে দ্য রোজ স্মেল সুইট, এটা কোয়াজিভ পেসিভ ভয়েস আছে, আমরা বুঝতে পারছি। তাহলে এটা অ্যাক্টিভ, দেখতে বা কটা অ্যাক্টিভ, কিন্তু আসলে অর্থ দেয় কি? পেসিভ। তাহলে দ্য রোজ স্মেল সুইট, এটা আমরা পেসিভ করতে গেলে কি করবো ভাই? আমরা করব দ্য রোজ, এই যে কথায় লেখা আছে দেখেন স্ট্রাকচারটা, একবার দেখেন তারপরে মূল কাজ করেন। সাবজেক্ট যেমন আছে আমরা তেমন রাখলাম, তারপরে আমরা পেসিভে আইসা আমরা একটা ইজ হওয়া যুক্ত করব টেন্স অনুযায়ী, যেহেতু প্রেজেন্ট টেন্সে আমরা ইজ লিখছি। তারপরে কমপ্লিমেন্ট কোনটা? কমপ্লিমেন্ট হলো আমাদের এই যে এটা সুইটটা কমপ্লিমেন্ট, মানে ভার্বের পরে যেটা বসা আছে এটা কমপ্লিমেন্ট, আমরা সুইটটা লিখছি। তারপরে ওয়াইন ইট ইজ দিব, ওয়াইন ইট ইজ অথবা ইট ওয়াজ টেন্স অনুযায়ী, এবং আমাদের এই যে স্মেল ভার্বটা আছে ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম যুক্ত করব স্মেলড। তাহলে দ্য রোজ স্মেলস সুইট অ্যাক্টিভে, কোয়াসিভ পেসিভ ভয়েস এবং অ্যাক্টিভে আছে। পেসিভ করতে আমরা কি বলবো ভাই? দ্য রোজ ইজ সুইট ওয়েন ইট ইজ স্মেলড। রুলটা দেখা একটা বাক্য সমাধান করেন এবং এই বাক্যটাতে কয়েকবার একটু পড়েন,
মাথায় একটু রাখেন, এটা কোয়াসি প্যাসিভ ভয়েস। প্যাসিভ আসলে অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ দেওয়া আছে, প্যাসিভ করতে বললে আমরা দ্য রোজ ইজ সুইট ওয়েন ইট ইজ, মানে আমরা সাবজেক্টের পরে একটা বি ভার্ব লিখবো, মানে টেনশনে যে অ্যাম ইজ আর ওয়াজ আর লিখবো, তারপর কমপ্লিমেন্টার লিখবো, তারপর ওয়েন ইট ইজ এই কথাটা আমাদের খেয়াল রাখলেই মোটামুটি অপশন যেহেতু আছে আমরা পেরে যাবো। ওকে ভাই, আমি এরপরটা না করাই, অল্প হলেও পরীক্ষার প্রশ্ন দেখা গেছে। এবার আমরা যদি দেখবো এই কোয়াসি প্যাসিভ ভয়েস তবে কমপ্লিমেন্ট নাই, যেমন দ্য হাউস ইজ বিল্ডিং, ভাই দেখতে কিন্তু মনে হচ্ছে পুরো অ্যাক্টিভ, তাই না? কিন্তু বিল্ডিং কাজটা কি হাউসে করে না, হাউসে বিল্ড করা হয়। তাহলে দেখতে কোয়াসি প্যাসিভ হলো দেখতে অ্যাক্টিভ কিন্তু অর্থে সে প্যাসিভ। আমাদের আগে দেখেছি কমপ্লিমেন্ট আছে, এখানে কিন্তু কমপ্লিমেন্ট নাই। প্যাসিভ করতে আসলে আমরা কি করব, এখন প্যাসিভ কমপ্লিমেন্ট থাকলে আমরা ওয়েন ইট ইজ কথাটা আনার প্রশ্ন আসে, ওয়েন ইট ইজ অথবা ওয়েন ইট ওয়াজ এর কথাটা আসবে। আর যদি কমপ্লিমেন্ট না থাকে তখন কিন্তু ভাই আমাদের আর কাজ নাই, আমাদের সাবজেক্ট যেমন আছে তেমন রেখে দিলাম, শুধু এই যে ইজ বিল্ডিং যে প্যাটার্নটা আছে কন্টিনিউয়াস মোড, এখানে আমরা ইজ লিখবো, মানে আমাদের সাবজেক্ট অনুযায়ী ইজ লিখেছি, তারপর বিইং আইনা বিল্ড ভার্বের থার্ড ফর্ম কোনটা, বিল্ড লিখবো, শেষ। যেটা স্ট্রাকচার লেখা আছে সাবজেক্ট বিভার আইএনজি, প্যাসিভ করতে আসলে সাবজেক্ট বিভার বিইং আর ভি3 লিখবো। ফলে এই স্ট্রাকচার না, বরং আপনি এটারে খেয়াল করেন, এটারই বুঝেন। দ্য হাউস ইজ বিল্ডিং, প্যাসিভ কি, দ্য হাউস ইজ বিইং বিল্ড। ওকে ভাই, তাহলে যদি কমপ্লিমেন্ট থাকে আমরা ওয়েন ইট ইজ অথবা ওয়েন ইট ওয়াজ দিয়ে লাগবে, আমাদের বাক্যে থাকবে। আর যদি কমপ্লিমেন্ট না থাকে আমরা একবারে সাবজেক্ট বিভার বিইং আইনা ভি3 দিয়ে কাজ চালিয়ে দিব। যেমন দ্য ট্রাম্পেটস ওয়ার সাউন্ডিং, দ্য ট্রাম্পেটস আছে, ওয়ার জায়গা ওয়ার লিখবো যেহেতু পাস্ট টেন্সে আছে এবং প্লুরাল আছে, তারপর বিইং সাউন্ডেড চালাই দিলাম। ওকে ভাই, তারপর আসেন সহজ জিনিস, ইনডিফিনিট প্রোনাউন নো ওয়ান নোবডি এভরিওয়ান ইজ নট ইউজড ইন প্যাসিভ, মানে অ্যাক্টিভে যদি এই ইনডিফিনিট প্রোনাউন গুলো থাকে প্যাসিভ আমরা এগুলো লিখতে হয় না। যেমন ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস, প্যাসিভে কি ওয়ান্স প্রমিস শুড বি কেপ্ট, বাই ওয়ান কথাটা লিখি না আমরা, লিখলে ভুল হবে না বাট লেখা হয় না ইংলিশে, কেমন? তারপর পিপল ইজ নট ইউজড ইন প্যাসিভ, মানে পিপল অ্যাক্টিভে আছে, প্যাসিভে আর পিপল লিখি না, বাই পিপল লিখি না। যেমন দ্য পিপল ইন এশিয়া মেইনলি ইট রাইস, এশিয়ার মানুষ মূলত ভাত খায়, এন্ড প্যাসিভে আমরা কি লিখলাম, রাইস ইজ মেইনলি ইটেন ইন এশিয়া। বাই পিপল লিখতে পারতাম বাট লিখলাম না। ওকে, দেন অবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি, মানে অবজেক্টের পরে যদি ভার্ব প্লাস আইএনজি হয় তখন প্যাসিভটা কেমন হবে, স্ট্রাকচারটা দেখেন। আই স হিম প্লেইং ক্রিকেট, আমি তার ক্রিকেট খেলা অবস্থা দেখছি। প্যাসিভ করতে আসলে আমরা লিখবো হি ওয়াজ সিন, হি ওয়াজ সিন, এই যে এতটুকু আমরা ডাইরেক্ট প্যাসিভ করে ফেলছি। আই স হিম আমি তাহলে দেখছি, তাহলে হি ওয়াজ সিন তারা দেখা গেছে প্লেইং ক্রিকেট বাই মি। দেখেন অর্থের দিকে অ্যাটেনশন দিলে অনেক ভয়েসের মানে গ্রামার মিল লাগে না, বিশেষ করে এই টাইপের কয়েকটা বাক্যের। দেখেন আই স হিম আমি তারা দেখছিলাম প্লেইং ক্রিকেট, আমি তারা দেখছিলাম, তার মানে তারে দেখা হয়েছে ক্রিকেট খেলা অবস্থা আমার দ্বারা, তাহলে এই যে প্লেইং ক্রিকেটটা কিন্তু পাল্টানো যাবে না। ওকে, তাহলে আসেন আমরা যখন একটা অবজেক্ট পাবো, অবজেক্টের পরে যদি ভাই বোন আমরা কি পাই, ভার্ব প্লাস আইএনজি পাই, তখন আমরা প্যাসিভ করব, অবজেক্টের আগেরটারে প্যাসিভ করে ফেলবো পুরো, আই স হিম হি ওয়াজ সিন, আর প্লেইং ক্রিকেটটা পুরোপুরি রাখবো, আর বাই মি এখানে যেহেতু আই আছিল আইটারে মি বানিয়ে দিছি। ওকে, এরপর আসেন এটা কেউ কেউ এড়ায় যাইতে পারেন, তবে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় 2-3বার প্রশ্ন আসছে একটু কঠিন মোডে, ডিইউ এই ইউনিটও আসছে, চাকরি বাকরি জগৎও আসছে, অ্যাটেনশন দিলে হবে, সহজ কঠিন জিনিস না। আসেন শেষ করে দিই, এখানে 4-5টা পয়েন্ট আছে। ডিজায়ার, উইশ, ওয়ান্ট, লাইক, লাভ, এই ভার্বগুলোর পর একটা অবজেক্ট আসলো, তারপর একটা ইনফিনিট যদি আসে তখন আমরা কি করব, এখানে একটা কথা লিখা আছে আনচেঞ্জ সাবজেক্ট ভার্ব, মানে সাবজেক্ট এবং ভার্বের পরিবর্তন হবে না, অন্য জিনিস আসবে। তাহলে কখন এই ডিজায়ার, উইশ, ওয়ান্ট, লাইক, লাভ এদের পর অবজেক্ট, তারপর একটা ইনফিনিটিভ আছে। যেমন আই ওয়ান্ট হিম টু রিড, দেখেন ভাই অবজেক্ট আছে, মানে ওয়ান ভার্বটা আছে, অবজেক্ট আছে, তারপরে কি আছে, ইনফিনিটিভ আছে। এরকম যদি আপনি বাক্যে পান, এই ডিজায়ার, উইশ, ওয়ান্ট, লাইক, লাভের পর অবজেক্ট আছে, ইনফিনিটিভ আছে, এমন যদি পান তখন আপনার স্ট্রাকচারটা কেমন হবে, আই ওয়ান্ট হিম পুরোটা যেমন আছে তেমন থাকবে, শুধু এই যে টু রিড জায়গায় টু বি রেড লিখবেন, টু বি রেড, মানে প্যাসিভ প্যাটার্নটা আপনি করবেন ইনফিনিটিভের পয়েন্টে আইসা। তাহলে টু রিড, টুর পরে আমরা শুধু বিইবি লিখা যায়, যেহেতু প্যাসিভ মোডে একটা অক্সিলারি ভার্ব দিতে হয়, দিলাম, আর রিড ভার্বের 3টা ফর্ম কিন্তু আরইএডি, রিড, রেড, রেড পড়তে হয়। সেম কথা এখানেও এগ্রি, বি আংশাস, অ্যারেঞ্জ, ডিটারমিন, বি ডিটারমিন্ড, এটাই আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বেশি, আর একটা আছে বেশি দেখাবো। তাহলে এগ্রি, বি আংশাস, অ্যারেঞ্জ, ডিটারমাইন, বি ডিটারমাইন্ড, ডিসাইড, ডিমান্ড, এদের পরে সেম প্যাটার্ন, ইনফিনিটিভ, অবজেক্ট আছে, ইনফিনিটিভ আছে, অবজেক্ট আছে। যদি আমাদের পরীক্ষা এই প্যাটার্নটা আসে, এটা একটা প্যাটার্ন আর একটা প্যাটার্ন, দেখেন হি ডিসাইডেড টু সেল দ্য হাউস, হি ডিসাইডেড টু সেল দ্য হাউস, ডিসাইডের পর আমরা ইনফিনিটিভ লিখি নরমালি,
ইনফিনিটিভ আছে, তারপর অবজেক্ট আছে। তার মানে এই ভার্বগুলোর পর আপনি এই ভার অথবা অ্যাডজেক্টিভগুলোর পর একটা ইনফিনিটিভ পাইছেন, তারপর একটা সাবজেক্ট পাইছেন। পরীক্ষাগুলো খুব কম আসে, আগেই বলছি আমি, ফলে কেউ চাইলে এড়িয়ে যেতে পারেন। হি ডিসাইডেড টু সেল দ্য হাউস, তাহলে এই ভার অথবা অ্যাডজেক্টিভগুলোর পর আপনি একটা ইনফিনিটিভ পাইছেন, তারপর অবজেক্ট পাইছেন। প্যাসিভ করতে আসলে কি করবেন? করতে আসলে আপনি এই যে হি ডিসাইডেড দ্য হাউস, দেখেন হি ডিসাইডেড, সাবজেক্ট ভার্ব কিন্তু ঠিক আছে, হি ডিসাইডেড শেষ সিদ্ধান্ত নিছিল, দ্য হাউস শুড বি সোল্ড, অর্থনৈতিক অ্যাটেনশন দিলে হয়ে যাচ্ছে, মানে সে সিদ্ধান্ত নিছিল যে বাড়িটা বিক্রি করবে, এমনটা। হি ডিসাইড টু সেল দ্য হাউস, সে বাড়িটা বিক্রি করার সিদ্ধান্ত নিচ্ছে। প্যাসিভ আমরা কি পাইছি? একটা অর্থ, একটা বাক্য, হি ডিসাইডেড দ্য হাউস শুড বি সোল্ড, মানে সে চায় বাড়িটা বিক্রি হোক। তারপর অথবা আপনি এই যে ইট ওয়াজ ডিসাইডেড, এটাও লিখতে পারেন, ইট ওয়াজ ডিসাইডেড বাই হিম, এটা তার দ্বারা সিদ্ধান্ত হয়েছে টু সেল দ্য হাউস, এটাও কিন্তু উত্তর হইতে পারে, একটা অপশন। তারপর আসেন অ্যাডভাইস, ইনসিস্ট, প্রপোজ, রিকমেন্ড, সাজেস্ট, এদের পর জিরান্ড হয়, আমরা এমনও জানি। তারপর একটা অবজেক্ট যদি আসে তখন আমরা কি করব? ওই যে আনচেঞ্জ, সাবজেক্ট ভার্ব আনচেঞ্জ থাকবে। হি সাজেস্টেড গিভিং আপ স্মোকিং, হি সাজেস্টেড গিভিং আপ স্মোকিং, সাজেস্টেড পর ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে এটা অ্যাক্টিভ। প্যাসিভ করব আমরা কেমনে? হি সাজেস্টেড দ্যাট, হি সাজেস্টেড দ্যাট স্মোকিং, স্মোকিং শুড বি গিভেন আপ, স্মোকিং শুড বি গিভেন আপ, এই প্যাটার্নে আসবে। আপনি শুধু এই বাক্যের প্যাটার্নটা দেখেন, তাইলে এটা রুল মনে করেন। সামনে আগাই, এই যে আমাদের পরীক্ষাটা আসছে, সাবজেক্ট এরপর লাইক, মাইন্ড, হেট, রিমেম্বার, এটাই আমি এই যতগুলো দেখালাম এখান থেকে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। সাবজেক্টের পর লাইক, মাইন্ড, হেট, রিমেম্বার, এরপর একটা অবজেক্ট, তারপর ভার্ব প্লাস আইএনজি, তারপর অবজেক্ট, এরপর এক্সট্রা কথাবার্তা আছে। আমাদের বি ইউনিটে একটা প্রশ্ন আসছিল এই মুডের, আমাদের ডিউর এই ইউনিটের প্রশ্ন আসছিল। তাহলে স্ট্রাকচারটা কেমন হবে ভাই? সাবজেক্টের পর যদি লাইক, মাইন্ড, হেট, রিমেম্বার ভার্বগুলোর মতো হয়, তারপর একটা কি আছে? বিইং আছে, মানে আমরা অ্যাক্টিভে, এদের পর যদি একটা অবজেক্ট পাই, ভার্ব প্লাস আইএনজি পাই, আবার অবজেক্ট পাই। প্যাসিভ করতে আসলে আমাদের স্ট্রাকচার কেমন হবে দেখেন, আমি ডাইরেক্ট যদি অন বাক্যটা দেখি, স্ট্রাকচারটা দেখি, এখানে এটা হলো অ্যাক্টিভের প্যাটার্ন। প্যাসিভ আসলে আমরা কি করব? সাবজেক্টের পর এই ভার্বগুলো রাখবো, তারপর আমরা বিইং যুক্ত করব, বিইং, তারপরে ভার্বের সাথে আইএনজি, এরপর পি3 লিখবো, মানে আইনযুক্ত যে ভার্বটা আছে এটা পিপি ফর্ম বানাবো। এক্সাম্পল দেখেন, হি হেটস, আমাদের স্ট্রাকচারের সাথে মিলে হেট ভার্বটা আছে, একটা অবজেক্টও কিন্তু আছে, আইএনজিও কিন্তু আছে, তারপর অবজেক্টও আছে। আমি স্ট্রাকচার দেখে বলতেছি, তার মানে কিন্তু এটা না যে আমি আপনাদের বলতেছি ভাই স্ট্রাকচার মুখস্থ করেন, প্লিজ। আগে বলছি ভাই স্ট্রাকচার আপনার অবশ্যই ইম্পর্টেন্ট, তবে স্ট্রাকচার ধরে আপনি একটা বাক্য বুঝবেন, একটা বাক্য যদি বুঝে যেতে পারেন তাহলে স্ট্রাকচারটা রাখে দিবেন। আমি এটাই করছি। তাহলে হেট ভার্বের পর অবজেক্ট লাগবে আমাদের, মানে অবজেক্ট থাকে, অবজেক্টের পর আইএনজি, আবার একটা অবজেক্ট, এমন যদি আমরা বাক্য পাই তখন আমরা প্যাসিভ করবো কেমনে? দেখেন সাবজেক্ট ভার্ব ঠিকঠাক থাকবে, আমরা কি করবো ভাই? একটা বিইং যুক্ত করবো, বিইং, বিইং, বিইং যুক্ত করবো, তারপরে আইনযুক্ত যে ভার্বটা আছে, আইনযুক্ত ভার্বটার আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বানাবো, তারপরে ভার্বের সাথে আমরা আইএনজি বসাই দিব, মানে ওয়েটিং যে ভার্বটা আছে ওটা লিখে দিলাম। দেখেন তাহলে হি হেটস পিপল কিপিং হিম ইন ওয়েটিং, প্যাসিভ কি? হি হেটস বিইং কেপ্ট ওয়েটিং। এরপরে বাক্যটা দেখেন, আই রিমেম্বার, অবজেক্ট আছে, আইএনজি আছে, অবজেক্ট আছে, প্যাসিভ করবেন কেমনে? আই রিমেম্বার ঠিকঠাক রাখছি, বিইং লিখছি, টেকিং ভার্বটার আইএনজি ফর্ম বানাই, টু দ্য মিউজিয়াম বাই সিস্টার। আশা করি আপনি এই কথাটা বুঝতে পারছেন যে আমরা এখানে 4টা পয়েন্ট দেখছি, তাই না? 4টা পয়েন্ট কি কি দেখছি ভাই? আনচেঞ্জ থাকবে সাবজেক্ট আর ভার্ব, কয়টা জায়গায়? 4টা জায়গায় বলছি। ডিজায়ার, উইশ, ওয়ান্ট, লাইক, লাভের পর অবজেক্ট ইনফিনিটিভ হলে, বি অ্যাংশাসের মতো কিছু ভার্ব এবং অ্যাডজেক্টিভের পরে হলে, আমাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট হলো কোটার জন্য বলছিলাম, এই যে এটা সাবজেক্টের পর লাইক, মাইন্ড, হেট, রিমেম্বারের পর অবজেক্ট, আইএনজি, অবজেক্ট থাকবে। মুখস্থ না করে শুধু একটু খেয়াল করেন, এই 4টা ভার্বে খেয়াল করেন অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের সময়, লাইক, মাইন্ড, হেট, রিমেম্বার, এদের পর অবজেক্ট, আইএনজি, অবজেক্ট, বাক্য পড়েন। প্যাসিভ করব কেমনে? প্যাসিভ করতে আসলে সাবজেক্ট ভার্ব ঠিক রাখবো, একটা বিইং, আইনা, কিপিং, আইনযুক্ত ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম বানাবো, বাকি কথাগুলো আসলে সেম থাকবে। ওকে, এই ছিল মোটামুটি ভয়েসের ক্লাস। আমি জানি জটিলতা যতটুকু আপনার মনে লাগছে এই শেষ দিকে সেটুকু লাগছে, এবং শেষটা আমি বলছিলাম এরা গেলেও কিন্তু হবে, পরীক্ষায় অল্প 2-1বার প্রশ্ন দেখা গেছে, এবং ভয়েসের যত প্রশ্ন আসে এগুলো প্যাঁচ মুক্ত আসে। ওকে, আপনাদের সবার জন্য শুভকামনা। এখন আপনার কাজ হবে যে বই আপনার হাতে আছে ভাই এই বই ধরে প্র্যাকটিস করতে থাকেন। ভয়েস টপিকের প্রশ্ন কিন্তু খুব করে আসে, সহজ হোক কঠিন হোক প্রশ্ন আসে। আপনি যদি প্রিভিয়াস কোশ্চেন সমাধান করতে থাকেন বুঝে বুঝে আমার কথা ধরে, আপনি সব সমাধান করতে পারবেন বটে ইনশাআল্লাহ। দয়া রাখবেন আমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।